আগের পর্বে যা ঘটে গিয়েছে, রুমেল তার মাকে রাজি করিয়ে ফেলে সে তার বন্ধুদের সাথে জমিদার বাড়ি ঘুরতে যাবে। যেমন কথা তেমন কাজ, সে তার বন্ধুদেরকে নিয়ে মামার সাথে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মোহাম্মদপুর থেকে। চলার পথে সবুজের সমারোহ, পাহাড় আর ঝর্ণার সৌন্দর্য অবলোকন করতে করতে তারা প্রায় মুগ্ধ হয়েছিল। আরও মুগ্ধ হয় যখন তারা বিস্তর এক প্রান্তরের সামনে এসে পৌঁছায়। সেই প্রান্তরেই ছিল কাতারিয়ার জমিদার বাড়ি। জমিদার বাড়িটি আর পাহাড়ের মধ্যে তেমন কোনো ফাঁক তারা দেখল না। এত বড় প্রান্তর অথচ জনমানবহীন, কিন্তু দেখলে বোঝা যায় এক সময় এই জায়গায় হয়তো মানুষের কোলাহল ছিল। জমিদার বাড়িতে ওরা যখন প্রবেশ করে তখন তারা আরো স্তম্ভিত হয়ে যায়। বিশাল জমিদার বাড়ি, আর আপ্যায়নের কথা না বললেই নয়। সকালের নাস্তায় যে খানাদানা তারা খায় তা খেয়ে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল তারা। মামা সবাইকে সবকিছু গুছিয়ে নিতে বলে। আর এখানে গল্পের নতুন এক চরিত্র রাজুর সাথে আমরা পরিচিত হই। রাজু বাড়ির কাজের ছেলে। আজকের পর্ব এখন শুরু হতে যাচ্ছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি একে মাহতাব হোসেন আপনাদের কাছে আবার চলে এসেছি চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে। আজ আমি আমাদের ড্রিম প্রজেক্ট সেই রাতে গল্পের ৫ম এপিসোড নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আপনাদের মনে হতে পারে আমি তিতাস, অথচ গল্পের মূল চরিত্র কিভাবে? আসলে মজার জিনিসটা হলো মূল চরিত্র আমি হতাম না, কিন্তু আমার যে লেখার ক্ষমতা এবং তার সাথে যে বাস্তব কাহিনীগুলোর মিল, এটাই আমাকে মূল চরিত্রে পরিণত করতে সাহায্য করেছে। তো যাই হোক, প্রথম দিন হওয়া সত্ত্বেও যে পরিমাণ খাবার দাবার আমি সকালে খেয়েছিলাম তাতে ক্লান্ত হয়ে যাই, যার কারণে দুপুরে তেমন একটা খাওয়া হলো না। ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম রাতে, খাবার টেবিলে বসার ঠিক আগ মুহূর্তে। রাতেও টাকি মাছ ভর্তা আর ভাত, সাথে ছিল খাসির কলিজা আর মুরগির লটপটি, খাসির ব্রেনও ছিল। খাবার টেবিলে বেশ জম্পেশ খানাদানা হলো এবং খাবারটা বেশ ভারী ছিল। আমার ভরে গেছে। খাবার দাবার শেষ করে যখনই নিজেদের রুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তখনই রুমেল আমাদের ডাকলো। সবাই একটু দাঁড়া, মামা হয়তো আমাদের সাথে কিছু বলবেন। ওদিকে রাজু আমাদের দিকে দৌড়ে আসলো, এসে বলল, মামা আপনাদের বৈঠকখানায় ডেকেছেন, আসেন। আমরা বৈঠকখানায় তড়িঘড়ি করে পৌঁছালাম। দেখলাম মামার হাতে একটি পাইপ এবং খুব শৌখিনভাবে সেটি টানছেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, তোর বন্ধুদের নিয়ে ভিতরে আয়। দেখলাম রাজু খুব সুন্দর করে মামার আশেপাশে যে ছাই আর ময়লাগুলো পড়ে আছে তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিল। মামা বলে উঠলেন, তোমাদের কেমন লাগছে জমিদার বাড়ি? আমরা তখন সবাই বললাম, ভালোই লাগছে। রুমেল তখন এগিয়ে একটি কথা বলল, মামা, আমার বন্ধুদেরকে তোমার জমিদার বাড়ির গল্পটা বলো না। ওই যে জমিদার বাড়ির ইতিহাস, ইংরেজদের সাথে লড়াই, তাছাড়া সুন্দর একটি কাহিনী ছিল। ওই যে তোমাকে বাঘে ধরে নিয়ে গেছিল, পরে কতদিন পরে আবার জমিদার বাড়িতে ফিরে আসলে, সেই কাহিনীটা। মামা বলে উঠলেন, এই সম্মান দিয়ে কথা বল, উনি তো নানা ছিলেন। তারপর বললেন, আচ্ছা তা বলা যাবে। কথাটি বলে মামা পকেট থেকে একটি চুরুট বের করলেন এবং সেটিতে আগুন ধরিয়ে দিল রাজু। মামা আবার বললেন, তার আগে বল, তোদের খানা দানা ঠিক ছিল তো? আর রুমগুলো কেমন লেগেছে? রুমেল বলল, রুমগুলো বেশ ভালোই লেগেছে। আমরাও তাতে মাথা নেড়ে সায় দিলাম। আমি লিখি, যার কারণে পিপাসু মন আমার থামল না। বললাম, মামা গল্পটি বলবেন না?
মামা একটু ঘাড় নাড়িয়ে রুমিলের দিকে তাকালেন, চোখের ইশারায় বুঝতে চেলেন কোন গল্পটা। রুমিল কিছু বলার আগেই আমি তাকে বলে ফেললাম, মামা, বাঘের গল্পটাই শুরু করেন। রুমেল আগ বাড়িয়ে বলল, বাঘের গল্পটাই শুরু করো মামা। গল্পটি শুরু করবেন ঠিক সেই মুহূর্তেই ঘড়িতে 12টার ঘন্টা বেজে উঠল। সে এক গডফাদার ক্লক, ক্রিম ক্রিম করে বাজছে। পুরো জমিদার বাড়িটাই তার আওয়াজে নেচে উঠেছে। মামা একবার ঘড়ির দিকে তাকালেন, তারপর আমাদের দিকে তাকালেন। চুরুট থেকে ছাইগুলো মাটিতে ফেলে গল্প বলা শুরু করলেন। বাবা জমিদার বাড়িটা কেনার পর থেকেই আমরা খুব স্বাচ্ছন্দ্যে এখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা শুরু করলাম। সবচেয়ে মজার জিনিস হলো, ওই জমিদার বাড়ির কাছেই একটি বিশাল বন ছিল। সেই বনের মজাটা এখন আর পাওয়া যায় না, কারণ বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে বনগুলো কাটাই ছাটাই করে নিজেদের মতো বাসস্থান গড়ে নিয়েছে। আজ যে তোমরা প্রান্তর দেখছো, এই প্রান্তরটার চারপাশ ছিল বন দিয়ে ঘেরা। যাই হোক, এই বনে আমার বাবা মানে শায়েখ সাহেব মানে তোর নানা প্রায় শিকার করতে যেতেন। বাবার বেশি শিকারের শখ ছিল, কখনো খরগোশ, কখনো বড় কিছু, আর কখনো কখনো তো হরিণও শিকার হয়েছিল বাবার হাতে। কিন্তু বন কাটলে বনেরা কই যাবে? বনের বাঘ বিভিন্ন সময়ে গৃহপালিত পশু পাখি চুরি করা শুরু করলো। তেমন কিছু না হলেও ঘটনাটা বড় হয়ে দাঁড়ায় যখন বাঘটি একটি মানুষের উপর আক্রমণ করে। তার থাবায় লোকটার ঘাড়ে মারাত্মক ক্ষত হয়। বোঝা যায় এটি রয়্যাল বেঙ্গল টাইগার না, কিন্তু ছোট হলেও ভয়ঙ্কর। ধীরে ধীরে বিভিন্ন মানুষের উপরে এই আক্রমণ বাড়তে থাকে। আক্রমণের মাত্রার সাথে ক্ষতির পরিমাণও বাড়তে থাকে। বোঝা যায় বাঘটি বড় হচ্ছে। কয়েকবার অবশ্য বাবা তার দলবল নিয়ে বাঘটিকে শিকারে বের হয়েছিলেন, কিন্তু বাঘের দেখা মেলেনি। এক সময় তো ঘোষণা করা হয় যে বাঘটিকে ধরবে তার জন্য মুদ্রার ব্যবস্থা থাকবে। আমি অবশ্য ছোটবেলা থেকে বেশ ডান পিটে ছিলাম, কারো কথা তেমন একটা শুনতাম না। বাবার দেখা দেখি আমারও খুব শিকারের শখ ছিল। মাঝে মাঝে আমি ফাঁদ দিয়ে দু একটা ছোট ছোট খরগোশও ধরেছি। একদিন জেদ ধরে বসলাম। একবার হলো কি, আমি জেদ ধরলাম যে আমার এসব ছোট্ট খাটো খরগোশে আর পোষাবে না, আমি বড় কোনো শিকার করতে চাই। ছোট কোনো খরগোশ দেওয়ার যেহেতু হচ্ছে না, আমাকে বনে যেতে হবে। যদি কোনো বুনো হাঁস অথবা কোনো ছোটখাটো হরিণ অথবা বড় হরিণ পেলেও। হ্যাঁ, আমার তো মা ছিল না, তাই আমাকে থামানোরও কেউ ছিল না। আর জমিদারের ছেলে শিকারে যাবে, এটা আটকানো কঠিন। জমিদারিতে একটা ব্যাপার খুব শক্ত, পুরুষ হতে হবে। আর জমিদারের ছেলে যখন বনে শিকারে যেতে চেয়েছে, তাকে না বলাটা পুরুষত্বের খেলাফ। বাবা বেশ গড়িমসি করলেও বাবা শেষমেশে বললেন, আচ্ছা যাও, 4 প্রহরী সাথে নিও আর জিপটা নিয়ে যেও। আমি কিন্তু 2 জন প্রহরী নিয়েই বের হয়েছিলাম। আমাকে আর কে পায়? আমি তো পুরুষ হচ্ছি, আমার আবার মানায় না যে আমি 4 জন প্রহরী নিয়ে ঘুরি। পথে প্রহরীরা অনেক সাবধানতা শেখাচ্ছিল, কিন্তু আমি কিছুই শুনছিলাম না। আমার মাথায় চলছিল হরিণ অথবা আরো বড় কিছু। বন্দুক চালানো শিখেছিলাম সাহেব বাড়ির কাছে অনেক আগেই। রোমান হঠাৎ করে জিজ্ঞেস করে উঠল, সাহেব বাড়ি কি মামা? এই, সাহেব বাড়ির কথা শুনিসনি? মামা অবাক হয়ে বললেন, যাই হোক শোন, শোনো, সাহেব বাড়ি হলো সেই বাড়ি যেখানে আমরা অস্ত্রবিদ্যা শিখেছি। আমি অস্ত্র চালনায় বেশ পটু ছিলাম, বিশেষ করে ক্লোজ কম্ব্যাটে।
যাক, শুরু করি আমি আবার। ধীরে ধীরে সূর্যের আলো কমতে থাকলো। প্রথমে আকাশের দিকে দেখলাম, পরে সামনের দিকে তাকিয়ে দেখি গাছপালার কারণে আকাশটি ঢেকে যাচ্ছে। আমরা বনে প্রবেশ করছি। হালকা হালকা সূর্য উঁকি দিচ্ছে গাছের ফাঁকে ফাঁকে। খানিকটা দূরে যাওয়ার পর তারও দেখা মিলল না। এক সময় পুরো বন নীল অন্ধকারে ঢেকে গেল, শুধু জিপের আলো। আর মজার ব্যাপার হলো, আমরা যারা বলি চুপচাপ থাকলে আওয়াজ আসে না, ভুল। কথাটি পুরোই ভুল। নিস্তব্ধতার আওয়াজ যে কতটা ভয়ঙ্কর, কতটা বিকট, সেদিন টের পেয়েছিলাম। বনের ভেতর আমাদের জিপ, গাড়ির মেশিনের আওয়াজ মনে হচ্ছিল কোনো কিছু একটা হুংকার দিচ্ছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, দূর থেকে কোনো এক বন্য পাখির আওয়াজ, যেন কোনো কিছুকে আসতে আমন্ত্রণ জানাচ্ছে। হঠাৎ করে অনেকগুলো পাখি আকাশে উড়ে গেল, আর আমাদের সবার নজর পড়ল সেই দিকে। দূর থেকে একটি বন্য গরু বা এমন কিছু একটি আওয়াজ আসলো, যেন ওকে কেউ ধরে ফেলেছে। দূর থেকে সে এক অদ্ভুত আওয়াজ। আমরা সবাই স্তব্ধ। এই বলে মামা পাশের গ্লাসটা থেকে একটু পানি খেয়ে নিলেন। রুমেল জিজ্ঞেস করলো, এরপর কি হলো মামা? মামা আবার শুরু করলেন। গহীন নীল অন্ধকারে শুধু আওয়াজই তোমার সঙ্গী। কোনো এক কারণবশত আমাদের জিপ গাড়িটার বাতিও সেদিন ডিং ডিং করে নিভে যাচ্ছিল। আমাদের ড্রাইভার আর প্রহরী সবাই ভয়ে আতঙ্কিত হয়েছিল। প্রহরীরা অবশ্য নিজেদের থেকে আমাকে ঘেরাও করাটাই বেশি প্রয়োজন মনে করেছে। কিন্তু আমাকে কি থেকে বাঁচাবে? আশেপাশে কি আছে কেউ তো জানে না। দূর থেকে বেশ উটকো একটা ঘ্রাণ, না ঘ্রাণ বললে হবে না, বাজে গন্ধ ভেসে আসলো। সে এক বদ্ধ বাজে গন্ধ। মামা বললেন, এমন গন্ধ তোদের নাকে গেলে 2-3 দিন আর কিছু খেতে পারবি না। কথাটি মামা রুমেলের দিকে তাকিয়ে বললেন। ড্রাইভার সাহেব যেদিক থেকে গন্ধ আসছিল সেদিকে লাইট তুলে ধরলেন। খুব দ্রুত কোন একটি জিনিস সরে গেল। সেটা কি ছিল অবয়ব দেখে বোঝার উপায় ছিল না, কারণ সেটি ছিল গতিশীল, খুব দ্রুতশীল কিছু। আমি আমার হাত থেকে তীক্ষ্ণ ছুরিটা বের করে নিয়েছিলাম। ড্রাইভার সাহেব গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার সাথে ছিল এক প্রহরী, আর আমার সাথে গাড়ির ভেতর আরেকজন। অবাক করার ব্যাপার হলো, ড্রাইভার সাহেবের হাতের যে টর্চ লাইটটি ছিল, হঠাৎই তা নিভে গেল। সাথে সাথে আর্তনাদের আওয়াজ। প্রহরী চিৎকার করে বলল, ড্রাইভারকে কিছু না কিছু টেনে নিয়ে যাচ্ছে গহীন থেকে গহীনতর বনের দিকে। ড্রাইভার আর্তনাদ করছে, প্রহরী তার পিছে ছুটছে। আমার সাথে যে প্রহরী ছিল তিনি চিৎকার করে সেই প্রহরীকে থামতে বললেন ফেরত আসতে। ছোট নবাবকে পাহারা দিতে হবে। প্রহরীরা আমার দিকে ঘুরে দাঁড়ালেন, কিন্তু সেই প্রহরী ফেরত আসার সময় তার পায়ে পাড়া লেগে টর্চ লাইটটা জ্বলে উঠল। লাইটটি পড়ল বিশাল গায়ে, সেই প্রাণীটির গায়ে। লাইট পড়াতে তার দৃষ্টি পড়ল ঠিক আমার চোখের দিকে। টর্চ লাইটের আলো যেন তার চোখটিকে জল করিয়ে দিল আরো কিছু গুণ।
আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কিছু বলতে পারবো তার ঠিক আগেই প্রথম প্রহরের গায়ে একটি থাবা বসিয়ে দিল সেই প্রাণীটি। পুরো বনের মাটি রক্তে সয়লাব হয়ে গেল, আর কিছুটা রক্ত আমার গায়েও এসে পড়ল। তারপর আর কিচ্ছু মনে নেই, খালি শুনলাম কতগুলো আর্তনাদ। আমাদের সেই প্রহরীগুলোর কি হালত হয়েছে তা আমি জানি, ওদের যে মৃত্যু হয়েছে তা আমি নিশ্চিত। পরে যখন আমার ঘুম ভাঙলো, দেখি আমি কোনো এক অচিন গ্রামে, কোনো এক কাবিলার মাঝে। গল্পের মাঝে বেশ ঢুকে গিয়েছিলাম আমরা সবাই, বিশেষ করে আমি। প্রত্যেকটি কথাই এজন্য আমার চোখে কল্পনা শক্তির কারণে বাস্তব বলে মনে হচ্ছিল। আমি তখন মামার দিকে আগ্রহের সাথে তাকিয়ে বললাম, মামা, এরপর কি হলো? মামা সামনে ছুটলেন, চেয়ার কটমট করে উঠল। আমার গলা শুকিয়ে গিয়েছিল। মামা বললেন, আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম ততদিনে। আমি কে, কোথা থেকে এসেছি কিছুই মনে ছিল না। শুধু মনে হতো মাঝে মাঝে কিছু মানুষের আর্তনাদ শুনছি। তারপর বললেন মামা, এই অনেক সময় হয়ে গেছে, আজ আর না। এই তোমরা যাও যাও, তোমরা ঘুমাও, আমার ঘুম ধরেছে। আর রাতের প্রেশারের ওষুধটা খেয়ে আমি এখন ঘুম দিব, আর বাকি গল্প পরে হবে। আমি চললাম কিন্তু, ঠিক আছে? রাজু বলল, স্যার, অনেক ভয় পেয়েছি স্যার। মামা একবার আমাদের দিকে, পরের বার রাজুর দিকে তাকিয়ে খিক করে হেসে দিলেন। রাজুর পিঠে একটি হাত রেখে মামা বললেন, চল, ঘর গুছিয়ে দিবি, আমি ঘুমাবো। আমরা নিজেদের ঘরে দিয়ে গেলাম। শিমুল বলল, কিরে তিতাস, ভয় পেলি? আমি বললাম, যে পায় সে বলে। আমি রুমেলের দিকে তাকালাম। এত চুপ কেন তুই? রুমেল বলল, মা তো কখনো এই কাহিনী বলেনি। আমি বললাম, আন্টি কি বলেছে? রুমেল বলল, মা কিছুই বলেনি মামার ব্যাপারে। আর শিমুল পিছন থেকে ঠাট্টা করে বলে উঠল, এজন্যই তো শুনিনি, এজন্যই তো শুনিসনি তুই। আর তোর মামার কাছে আসলে না শুনবি, আর তো তোকে কেউ কিছু বলে না। কিন্তু রুমেলের চিন্তা কাটল না। আর আমি ভাবছি, আমি মামার গল্পে বেশ সন্তুষ্ট। আমার লেখার কাজে বেশ হেল্প করবে মামা। তা বোঝা গেল, প্রত্যক্ষভাবে হোক আর না হোক, পরোক্ষভাবে তো বটেই।